জীবনে অনেক কিছু কাজ থাকে যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না কখনো আমাদেরকে করতে হবে, কিন্তু আমাদের জীবনে এমন কিছু সময় আসে বা এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেগুলো আমাদেরকে শিখিয়ে দেয় যে তুমি কি পারো আর কি পারো না। আজ থেকে 5 বছর আগের সেই করোনা পরিস্থিতি আশা করছি কেউ ভুলবে না কোনোদিন জীবনে। তাও বলবো ওই পরিস্থিতি আমাদেরকে এমন অনেক কিছু অজানা কাজ শিখিয়ে দিয়ে গেছে যেটা আমরা আজও কাজে লাগাতে পারছি। আর সেরকমই একটা কাজ আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে করতে হয়েছে। রিওর চলছে ইস্টার হলিডে, তো ইস্টার হলিডেতে মা ছেলে মিলে কেমনভাবে সারাদিনটা কাটালাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। মনোজিৎ উঠে গেছে, ওর অফিসের কাজ করতে শুরু করে দিয়েছে। অবশ্য আমার জন্য সকালে চাটা বানিয়ে রেখেই গেছিলো, ওটা খেয়ে আমি এখন ব্রেকফাস্টের জন্য প্রিপারেশনটা করছি। ও অবশ্য আগের থেকে অনেকটা ভালো আছে এখন। আর রিও এক্ষুনি উঠলো। আজকে ব্রেকফাস্টে হবে দোসা আর সাম্বার। তার জন্য আমি বেশ খানিকটা সুজি গুঁড়ো করে নিয়েছি, অল্প করে চালের গুঁড়ি আর টক দই মিশিয়ে নুন আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে ওই আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর ঢাকনা খুলে আরও খানিকটা জল মিশিয়ে একটু পাতলা ব্যাটার বানিয়ে নেব। এটা দিয়ে খুব ভালো ধোসা বানানো হয়, ইনস্ট্যান্ট ধোসা। হাতে যদি কম সময় থাকে আর ধোসা খেতে খুব মন চায় তাহলে 1 ঘন্টা সময় একটু দিতে হবে, তাহলেই কিন্তু গরম গরম ক্রিস্পি ধোসা বাড়িতে একদম ইনস্ট্যান্টলি রেডি করতে পারবে। এখানে অল্প করে তাওয়াতে ব্যাটার দিয়েছি। অবশ্য তাওয়াটাকে গরম করে আগে একটু জল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে ড্রাই করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ইভেনলি স্প্রেড করে অল্প করে তেল দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে ভালো করে দুদিক ভেজে নিয়েছি। ওদিকে দোসাটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে এসেছি। আর এদিকে আমি একটা দইয়ের ডিপ বানিয়ে নিয়েছি মধু আর নুন দিয়ে, কারণ রিও সাম্বার খায় না, ওকে দই দিয়ে দিলেই ও বেশি পছন্দ করে। ওটা রেডি হয়ে গেছে, ওকে আগে দিয়ে দিই, তারপরে মনোজিৎকে দেবো। মনোজিৎ বাড়িতে থাকলেও ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে আসতে পারে না, তাই ওকে দিয়ে চলে এসেছি। আজকে ইলিশ মাছের একটু ভাপা বানাবো, সেই জন্য এখানে সর্ষে আর পোস্ত একসাথে একটু বেটে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা আগে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপর এটাকে একদম ফুটন্ত গরম জল দিয়ে মিনিট 10 ভালো করে ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার কাঁচা লঙ্কা অ্যাড করতে চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আমি ঝাল অ্যাভয়েড করার জন্য কাঁচা লঙ্কাটা আর অ্যাড করলাম না। ভালো করে তারপর একবার ঘুরিয়ে নিলেই ওটা একটা সুন্দর স্মুথ পেস্ট হয়ে যাবে। আর এদিকে আমার গরম গরম ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে, যেটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে। রান্নাবান্না কমপ্লিট করে এখন এসছি সেই মহান কাজ করতে, যেটা আমি এর আগে কখনো করিনি, মনোজিৎই মেনলি করে থাকতো। তবে চুল কাটার আগে চুল কাটার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো বার করে নিয়ে, তার সাথে এই হেয়ার কাটিং এর একটা অ্যাপ্রন মনোজিৎ অনলাইনে অনেকদিন আগেই আনিয়েছে। এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারে, এতে করে কি চুলগুলো গায়ের ওপর পড়ে না আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও যায় না, এক জায়গাতেই আটকে থাকে। বাচ্চাদের অস্বস্তিও কম হয় আর চুল কাটার পরে চুলগুলোকে ফেলতেও অনেক সুবিধা হয়। রিওর চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে, তাই ভাবলাম ইস্টারের ছুটিতেই ওর চুলগুলোকে কেটে একটু ছোট ছোট করে দিই। সরে গেলে কি করে হবে? আবার তুই সরে গেলে কি করে আমি চুলটা কাটবো? তাও বাবুকে অনেক কষ্ট করে রাজি করাতে পেরেছি। দেখতেই পাচ্ছ, কাঁচি চালাতে শুরু করিনি, তাতেই ওর ঘাড় নিচে নেমে যাচ্ছে, মাথা বেঁকে যাচ্ছে। আর এই কারণের জন্যই কিন্তু এখানকার স্যালুনগুলোতে বাচ্চাদের চুল খুব একটা কাটতে চায় না, কারণ এখানকার স্যালুনগুলোতে চুল কাটার পাশাপাশি কিন্তু ওদের সময়টাও অনেক বেশি দামি। অ্যাকচুয়ালি এরা পয়সার পরিবর্তে চুল তো কাটে ঠিক কথাই, স্টাইল করে, কিন্তু সময়টাও তার সাথে সাথে বিক্রি করে। তাই বাচ্চা নিয়ে গেলে যদি সেরকম সোদের বোদের বাচ্চা না হয় আর রিওর মতো যদি এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু ওরা চুল কাটতে চায় না। আর বুঝতেই পারছো, ছোট বাচ্চা ঘাড় নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করলে এই ধারালো কাঁচিতে যদি কেটে যায় কোথাও, তখন কিন্তু আরো বেশি বিপদ। রিওর চুল কাটা হয়ে গেছে ফাইনালি। আমি
ওটা, আমি অফ করে দেবো। আই ওয়ান্ট টু গেট ইট অফ। খুব ছোট করিনি, মোটামুটি। ওদিকে ঘোর, মুখটা ওদিকে ঘোরা, এদিকে ঘোরা, এবার এদিকে ঘুরে যাও, এদিকে 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 ঘুরে যাও। আর মোটামুটি এখানে চুল কাটতে বাচ্চাদের খরচ পড়ে, ম্যানচেস্টার এরিয়ার কথা আমি বলছি, অন্য জায়গার কথা আমি জানি না, যেটুকু আমি শুনেছি বা দেখেছি মোটামুটি 12 থেকে 20 পাউন্ডের মধ্যে চার্জ করে। এবার এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তুমি কোন জায়গায় কাটছো, সেটা সিটি সেন্টার এরিয়ায় কিনা বা স্টাইলিশ তোমার কে, যে সিনিয়র হয় সেক্ষেত্রে দাম বেশি পড়ে আর কি, আর জুনিয়র স্টাইলিস্ট হলে দাম কম পড়ে। তো তুমি ড্রাই কাট করছো না কিনা শ্যাম্পু ব্লো ড্রাই সব কিছু করে তারপর কাট করছো, তো অনেক কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো খুব শান্ত শিষ্ট ধীর স্থির হয়ে বসে চুলটা কেটে নেবে, এরকম বাচ্চাদেরই ওনারা কিন্তু চুলটা কাটেন। তো এনিওয়েজ দেখতেই পেলে ওটা থাকার জন্য আমার পরিষ্কার করাটা কতটা ঝামেলা মুক্ত হয়ে গেল। চুলগুলো মানে সুন্দরভাবে কাগজের ওপর উল্টে নিলেই চলে আসে, যেহেতু সিনথেটিক মেটেরিয়াল তো তাই আটকে থাকে না। তারপর একটু ভালো করে ভ্যাকিউম করে নিলেই পরিষ্কার হয়ে যায়। এই যে এটাকে আবার রেখে দিলাম পরের বারের জন্য গুছিয়ে। স্নান হয়ে গেছে, এখন লাঞ্চ করব। ভাত, আলু ভাজা, ডাল, তার সাথে ইলিশ মাছের ভাপা, এই ছিল আজকের আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া করে একটা অন্য প্ল্যান আছে রিওকে নিয়ে যাওয়ার, তো দেখতে থাকো, বুঝতেই পারবে। ওই কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আবার বলে ইন্ডিয়া যাচ্ছে। তুই এখন সন্ধ্যেবেলায় ইন্ডিয়া যাবি? ও আচ্ছা, সত্যি সত্যি বল কোথায় যাচ্ছিস? আমরা এখন বেরিয়েছি একটু বাইরে। বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। টাটা বাবা। চলো চলো। গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 6:30। বাইরে প্রখর রোদ, তাই ভাবলাম রিওকে নিয়ে একটু ঘুরে আসি। ছুটি তো পড়ে গেছে, আর বাড়িতেই সারাদিন বন্দি, এখন তো আর বন্ধুদের সাথেও দেখা হচ্ছে না, স্কুলেও যেতে পারছে না, খেলতেও পারছে না, সেই জন্য এখন ওকে নিয়ে যাচ্ছি। আমাদেরই বাড়ির সামনে একটা পার্ক আছে, ওইখানে এই অল্প কয়েকটা রাইডও রয়েছে, ভাবলাম হাঁটাও হয়ে যাবে আর ওর একটু বাইরে ঘোরাও হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, এখান থেকে ট্রাম আর ট্রেনের লাইনগুলো দেখা যায়। আর রিও যখনই যাবে তখনই এইরকমভাবে এই সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কটা ট্রাম গেল, ট্রেন গেল। আর এই যে দেখো দুটো ট্রাম যাচ্ছে, যতক্ষণ না দুটো ট্রাম পুরো চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তারপরেই ওখান থেকে ওকে নাড়াতে পারবে, আদারওয়াইজ কেউ ওকে এক চুল ওখান থেকে নাড়াতে পারবে না। যেহেতু এখন বসন্তকাল, ম্যানচেস্টার শহরের প্রতিটা অলিতে গলিতে এরকম সুন্দর চেরি ব্লসম গাছে পুরো ভর্তি হয়ে রয়েছে। তুমি যে রাস্তা দিয়েই যাও না কেন, ঠিক দু একটা গাছ তোমার চোখে পড়বেই পড়বে। হাঁটতে হাঁটতে আমরাও চলে এসেছি পার্কে, আর রিওর দুষ্টুমি চালু। Hello. Where? Still going. Still going. Still going. Wobbly. You were excited? Yeah. আমরা এখন স্পিন করছি। ইয়ে! এই রাইডটা চড়তে খুব মজা হয়েছে, কিন্তু চড়া শেষ করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, প্রচন্ড গা গুলাচ্ছিল। তারপরে একটু রেস্ট নিয়ে ঠিক হই, আস্তে আস্তে বাড়ি। ওকে, Stop right there. ওকে ওকে, স্টপিং 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 স্টপ। Go. আমার মাথা ঘুরছে এবার। সেই বিকাল থেকে সন্ধে পর্যন্ত টই টই করে ঘুরে এসে রিও এখন প্রচণ্ড ক্লান্ত, ঘুম পেয়ে গেছে। দুপুরেও তো ঘুমায়নি, তাই সবার আগে এসে আমি এখন পরোটা সেঁকছি, আর মনোজিৎ এদিকে আলুর দম বানিয়েই রেখেছে, তাই ঝটপট করে ওকে আগে খেতে দিয়ে দিই। চলো পরোটাগুলো সেঁকে নিয়ে।
এখানে খেতে দিয়ে দিয়েছি। মনোজিৎ আলুর দম বানিয়ে রেখেছিল, আমি পরোটা করলাম। আর একজন এখানে ঘুমের ঘরে কাদা, কিছুতেই উঠবে না। এদিকে বলছে খাইয়ে দিতে, বাবা খাওয়ানোর জন্য এসছে। দেখো উঠছেই না। উঠে পড়, উঠে পড়। মনোজিৎ রিওকে খাইয়ে দেওয়ার পরে আমি ওকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এখন আমার হবটাও দেখছি ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম খাওয়ার আগেই ক্লিন করে নিই। খেয়ে দিয়ে উঠে না ক্লিন করতে খুব ভাল লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেলে ভারী লাগে শরীরটা, তখন আর কোনো কাজই ভাল লাগে না। কাজটা করে রেখে খেতে বসলে যে হ্যাঁ শান্তি, আর কিছু করতে হবে না খাওয়া দাওয়া হয়ে গেলে। ব্যাস, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার আরাম করে বসে ফোন দেখতে দেখতে খাবো, কিছু একটা চালাবো, দেখতে দেখতে খাবো, তারপরে যাব শুতে। চলো, এর সাথে সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ জানিও। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, অবশ্যই করে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।